লিনি ম্যাম, আজ এই মেয়েটাকে স্যারের রুমে পাঠাবো। আপনি একটু দেখে নিন সব ঠিক আছে কিনা। মিস লিনি ভালোভাবে মেয়েটাকে দেখে নিলেন। তারপর তার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাকে বললেন, লিনি, ঠিক আছে। মনে হয় স্যারের পছন্দ হবে। তবে আর একটু সাজিয়ে দেও, না হলে যদি কোনো কারণে স্যারের চুল পরিমাণও অপছন্দ হয় তাহলে আমাদের কপালে কি আছে আশা করি তুমি বুঝতে পারছো। হেনা গম্ভীরভাবে বললেন। হেনা বেশ বুঝতে পড়েছে, তাই ডোক গিলে বলল, বলেই আবার মেয়েটাকে হালকা সাজালো। তারপর লিনির কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটাকে 5 স্টার হোটেলের 155 নম্বর রুমে রেখে আসার সময় বলে এলো, হেনা, দেখ, স্যারের সাথে টোটালি বেয়াদপি করব না। উচ্চ স্বরে কথা বলবা না। স্যার যেভাবে যা করতে চাইবে খবরদার বাধা দেওয়ার চেষ্টা করব না, নাইলে জীবিত থাকতে পারবা না। স্যারকে কোনোভাবে রাগাবা না, আর যতই ব্যথা পাও না কেন চিৎকার চেঁচামেচি বা স্যারকে আঘাত করবা না। স্যার এগুলো মোটেই পছন্দ করে না। কথাগুলো যাতে মাথায় থাকে। কথাগুলো বলেই রুম থেকে চলে গেলেন। আর মেয়েটা বসে বসে ভয় কাঁপছে। নাম তার মাদৌলি। এত ভয় কাজ করছে তার মনে, তারপরও মনে একটা শান্তি শান্তি ভাব হচ্ছে। স্বপ্নের পুরুষের সাথে একটা রাত কাটাবে বলে কথা। ভাবতেই তার আনন্দ লাগছে, সাথে খুশি তো আছেই। রাত 1:25 দরজার আওয়াজে মাদৌলি সোজা হয়ে বসে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারছে সে 5 ঘন্টা একটানা বসে আছে। তার চোখে তেমন ঘুম নেই। হঠাৎ দরজার আওয়াজে তার মলিন মুখখানি হাসি হাসি হয়ে উঠেছে। মনে হচ্ছে বহু প্রতীক্ষিত কিছু পাওয়ার আশা জেগেছে। তার স্বপ্ন পুরুষ নিশ্চয়ই এসে গেছে। যে ব্যক্তি দরজা খুলেছে সে ভিতরে প্রবেশ করে, তার গায়ের ব্লেজারটা খুলে পাশের সৌপায় ছুঁড়ে দেয়, তারপর তার দমি ঘড়িটা খুলে পাশের টেবিলে রেখে ব্র্যান্ডের শার্টের বুতাম খুলতে শুরু করে, তারপর তা খুলে নিচে ফেলে দেয় আর ধীরে ধীরে খাটে বসে থাকা মাদৌলির কাছে যায়। মাদৌলি তো লোকটির বডি ফিটনেস দেখে ফিদা। সে তো এক নজর দেখেছিল লোকটাকে, যা দেখেছে লোকটা তো তার চাইতেও হট, হ্যান্ডসাম, সুদর্শন ও সাম টাইপের দেখতে। এত সুন্দর যে কোনো ছেলে হয় তা তার জানা ছিল না। দুধেয়ালতা গায়ের রং, তুর্কি স্টাইলের হেয়ার কাট এবং দাড়ির সাইজ ও সাস্ট পাগল করার মতো। আর চোখগুলো ডার্ক গ্রিন রঙের, ঠোঁট জোড়া রক্তের মতো লাল। জিম করা বডি। অফসোস আর কিছু কি লাগে একটা মেয়েকে ঘায়েল করার জন্য। হঠাৎ কারও উষ্ণ স্পর্শ ঠোঁটের উপর পড়ায় মাদৌলির হুঁশ ফিরে। ভাবনায় ডুবে থাকতে থাকতে কখন যে লোকটা তার এত কাছে চলে এসেছে ভাবতেই পারেনি। লোকটা কিছুক্ষণ পরে তার ঠোঁট ছেড়ে তার দিকে তাকায়। তার চাহনি বলছে আজ রাতের জন্য চলবে। তারপর আবার তার ঠোঁট জোড়া দখল করে নেয়, মেতে উঠে তার নিত্য রাতের চাহিদা মেটাতে। ঠোঁট থেকে গলায়, চুমুর বর্ষণ থেকে কামড় একের পর এক দিয়ে চলেছে মাদৌলিকে। প্রথমে আনন্দের সাথে গ্রহণ করলেও এখন লোকটার ছোঁয়ায় হিংস্রতা প্রকাশ পাচ্ছে, যা মাদৌলির কষ্ট বাড়িয়ে দিচ্ছে। বেচারি ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু একটু আওয়াজও করতে পারছে না। ব্যথায় এবার লোকটির পিঠে তার নখের দাগ দিতে শুরু করেছে। লোকটির পিঠ অসংখ্য আছড় দিচ্ছে। তবে লোকটির এতে কোনো হেলদুল নেই, সে নিজের কাজে মগ্ন। তার অন্যদিকে তেমন নজর নেই। এবার মাদৌলি অধিক ব্যথায় শব্দ করে বসল। আহহ বলে হালকা আতর্নাদ ভরা চিৎকার করে উঠল। তাতেও কাজ হল না, লোকটি তার প্রতি বিন্দু মায়ে দয়া দেখাল না। একটা সময় লোকটি ক্লান্ত হয়ে পাশে শুয়ে পড়ল। মাদৌলি ভাবেছে লোকটি তাকে তার বুকে একটু জায়গা দেবে, কিন্তু এমন কিছুই হয় না। উল্ট লোকটি বলল, হে তোমার নাম জানা নেই? কি নাম তোমার? মাদৌলি নিচু গলায় বলল। মাদৌলি, নট বেড নেম। আচ্ছা, তোমার কাজ শেষ, এবার যেতে পারো। আমি ঘুমাবো। আর টেবিলে 1 লক্ষ টাকা আছে, ওগুলো তোমার নিয়ে যেও।
আজ অন্যরাতে চাইতে বেশি ভালো ছিল। আম ইমপ্রেস আপ ইউ। তাই ওগুলো তোমার পুরস্কার। এবার গেট লস্ট। যাও। মাদৌলি উঠে টাকাটা নিল না। তার নিজের টাকার কোনো অভাব নেই। এখানে স্বপ্ন পুরুষের সাথে রাত কাটাতে এসেছে। তবে এখন কষ্ট হচ্ছে। লোকার মনে একটু দয়া মায়া নেই, কেমন অনুভূতিহীন মানুষ, যেন পাথর। তা না হলে মাঝরাতে তাকে বের করে দেয়। মাদৌলি কিছুক্ষণ ছলছল চোখে লোকটির দিকে তাকিয়ে থেকে উঠে নিজের জামাকাপড়গুলো নিয়ে ওয়াশরুম থেকে পড়ে আসল। তারপর আবার লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখের পানি নিয়ে বেরিয়ে গেল। এতক্ষণ চোখ বন্ধ করে থাকলেও এবার চোখ খুলে তাকায় লোকটি, তারপর একটা বাঁকা হাসি দিয়ে বলে উঠে, বকা মেয়ে, পাথরের বুকে ফুল ফুটাতে এসেছে। আসলেও বড্ড বকা তুমি। কি যেন নাম তোমার? ও হে মাদৌলি। এটুকু বলেই আবার বাঁকা হাসি দেয় আর বলে, অরিত্রান খানের বুকে ফুল ফুটানোর মতো মেয়ে জন্ম নেয় নাই এ পৃথিবীতে। সিংহ শিকার করতে পারে, তবে কারো শিকার হয় না। তবুও মেয়েগুলো বৃথা স্বপ্ন নিয়ে আসে, 5 ঘন্টা অপেক্ষা করে আর 2 ঘন্টা কষ্টে কাটায়, তারপর ভাঙ্গা মন নিয়ে চলে যায়। সো স্যাড বলতে বলতে আবার ঘুমিয়ে পড়ে। অরিয়ান খান, দ্য মাশুর বিজনেসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তার অধিপতিত্ব রয়েছে। বিশ্বে অনেক বড় বড় ফ্যাশন হাউস রয়েছে তার। সে এক প্রকার বেস্ট ফ্যাশন আইকনদের মধ্যে একজন। মেয়েরা তো অরিয়ান বলতেই ফিদা। কিন্তু তার কাছে মেয়েরা শুধু ভোগের পণ্য ছাড়া কিছু না। আগেকার যুগে রাজা বাদশাদের হেরেম ছিল, যেখানে অসংখ্য সুন্দরী হাতুন মানে মেয়েদের রাখা হতো, ঠিক তেমনি এক সংগ্রহশালা রয়েছে অরিয়ানে। তবে হরেমে মেয়েদের জোর করে আনা হতো, কিন্তু এখানে ইচ্ছায় আসে। হেরেমে মেয়েদের সব সময় রাখা হতো, আর এখানে এক রাত অরিয়ানের সাথে কাটানোর পর আর রাখা হয় না। এখানের মেয়েরা কেউ টাকার জন্য, কেউ বা অরিয়ানের জন্য আসে, একটা রাত তার সাথে কাটানোর জন্য। তবে বেশিরভাগ মেয়ে তাকে পটাতে আসে, যা অসম্ভব। তা যেন শেষ চেষ্টা করতে আসে। অরিয়ান ঠিকই বলে, এরা বড্ড বকা। প্রতিরাতে তার জন্য একটি সুন্দরী মেয়ে বরাদ্দ, মাঝে মাঝে আবার দুটিও থাকে। তবে এক মেয়ে দ্বিতীয়বার তার ছোঁয়া পায় না। তার কাছে মেয়েরা ওয়ান টাইম জিনিসের মতো, যা সে সেকেন্ড বার ইউজ করে না। তার প্রচণ্ড রাগ আর ভয়ঙ্কর হিংস্র ব্যবহারের কারণে তার আশেপাশে খুব কম মানুষ ঘুরে। প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না তার সাথে। কম কথাই তার পছন্দ। উগ্র টাইপের স্বভাব, তাকে কখনো কেউ প্রাণ খুলে হাসতে দেখে নেয়। মন বলতে যে কিছু হয় তা তার অজানা। তার ধারণা এমন কিছু হয় না। পরিবারের সম্পর্কে পড়ে জানানো হবে, আমেরিকার বিখ্যাত বাইক রেইস, কার রেইস, হর্স রেইসে চ্যাম্পিয়ন, সাথে বক্সার, বাস্কেটবল, ফুটবলের উপরও সে অধিক পারদর্শী। গাড়ির প্রতি তার প্রচণ্ড নেশা রয়েছে। তাই মোটামুটি সব নামিদামি ব্র্যান্ডের গাড়ি কালেকশন রয়েছে তার। বাড়িরও অভাব নাই, বিশ্বের সকল উন্নত দেশে তার বাড়ি রয়েছে। তবে বাড়ি তো সে থাকে না, যেখানেই যায় 5 স্টারে বা নামিদামি হোটেলে থাকে। তারও রহস্য আছে, ধীরে ধীরে ক্লিয়ার করা হবে। তার যেমন প্রচুর অর্থ ভাণ্ডার রয়েছে, তেমন দান করার জন্য 2টি হাতও আছে, যা দিয়ে প্রচুর অর্থ দান করে, তবে গোপনে নরমালি কেউ জানে না। তবে তার খারাপ গুণগুলো ভয়াবহ। সে এক প্রকার সিরিয়াল কিলার। আসলে যার কথা তার অপছন্দ, তার পক্ষ আর দুনিয়ায় থাকা সম্ভব না। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এক প্রকট ভয়ঙ্কর ব্যক্তিত্বের অধিকারী সে। মনটা সম্পূর্ণ পাথর। সে এক রহস্যময় ব্যক্তি। ধীরে ধীরে জানা যাবে। মাদৌলি সম্পর্কে বলি এবার। অত্যন্ত রূপবতী যদি কারোকে বলা যায়, তবে সে মাদৌলি। অধিক সুন্দরীর সাথে অধিক অহংকারী। তার বাবা বাংলাদেশের বিজন্যাস জগৎ 2য় স্থান ধরে রেখেছে।
তবে প্রাণপণ চেষ্টায় আছে প্রথম স্থান অর্জনের জন্য। কিন্তু অরিয়ানের জন্য তা পারছে না। সামনাসামনি সে অরিয়ানের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে ব্যবহার করলেও মোটেই তাকে পছন্দ করে না। কারণ যবে থেকে অরিয়ান এদেশের শেয়ার বাজারে পা দিয়েছে তবে থেকে তাকে অরিয়ানের অধীনে চলতে হচ্ছে। মাদৌলি তার বাবার এক মায় মেয়ে। ছোট থেকেই তার বাবা তার সব চাহিদা না চাইতেন পূরণ করেছে। তাই একরোখা টাইপের মেয়ে সে। অরিয়ানের সাথে তার এক পার্টিতে দেখা গয়েছিল। সেই থেকে তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অনেকবার বলতে গেছে বাট পারে নাই। বাবাকে বলেও লাভ হলো না। তার বাবা বলে দিয়েছে ওকে পাওয়া অসম্ভব। তাই নিজেই খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে অরিয়ানের দেখা পাওয়া যায় রাতে, মানে তার বেড পার্টনার হয়ে। তাই চলে গেল। আর বাকিটা সবার জানা। তবে সে হার মানার পাত্রী না। তার যা চাই তা চাই। সে যে কোনো মূল্যে অরিয়ানকে হাসিল করবেই। তবে নিয়তি যদি অন্য কিছু চায় তবে তার কি হবে তা না হয় পরে জানা যাবে। তবে নিয়তির উপর কিছু নেই। আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরিয়ান। পিঠের দাগুলো দেখছে আর ঠোঁট বাঁকিয়ে টেরি স্মাইল দিচ্ছে। শাওয়ার নিয়েছে সকালে তাই চুল থেকে টপটপ করে পানি পড়ছে। তবে সেদিকে তার মনোযোগ নাই। সে তার দাগ নিয়ে পড়ে আছে। ভাবছে মেয়েটার সাহস তার ভাবনার চাইতেও 1 ইঞ্চি বেশি। তবে ততে কি, এসব মেয়েদের সে ভালো করেই হ্যান্ডেল করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে কালো শার্টটি গায়ে জড়িয়ে নেয়। তারপর তৈরি হয়ে নেয়। আজ তার একটা পার্টি রয়েছে। সাধারণত পার্টি রাতে হয় তবে আজ দিনে হবে কারণ সে আজ রাতে আমেরিকা উদ্দেশ্যে যাবে। তাই কালকের যে ডিলটা হয়েছে তার পার্টি আজই দিবে। অরিয়ানের গাড়ি একটা বড় কটেজে এসে থামল। সেই গাড়ি থেকে নামতে দেরি কিন্তু মডিয়া তার পিছনে পড়তে দেরি হয় নাই। অরিয়ান বিরক্তি নিয়ে তার বডি গার্ডসদের দিকে তাকায়। সাথে সাথে তার 6 গার্ডস সবাইকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয় আর অরিয়ান তার বাম চোখে পড়ে থাকা তর্কি কাঠচুলগুলো ডান হাত দিয়ে সরিয়ে হেঁটে চলে যায়। সাথে তার পার্সোনাল 2 গার্ডসও। এই সব কিছুই মাদৌলি উপর থেকে দেখছিল। অরিয়ানের সব কিছুই তাকে ঘায়েল করে। তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার স্টাইল সবই মাদৌলিকে পাগল করে তোলে। তার উপর আজ অরিয়ান নিজেকে কালোতে সজ্জায়িত করেছে। ভিতরে ঢুকতেই মেয়েদের চোখ আটকে যায় তার উপরে। সবই তো এখনই বেহুশ হবে মনে হয়। অরিয়ানকে সবাই স্বাগতম জানায়। তারপর যে যার মতো পার্টি এনজয় করতে শুরু করে। তারা জানে অরিয়ান ভিড় একদম পছন্দ করে না। সে একা থাকতেই পছন্দ করে। আর সবার কাছে অরিয়ানের পছন্দই সব। অরিয়ান স্যাম্পনের গ্লাস হাতে সামনের সুইমিং পুলের পাশে দাঁড়ায়। এদিকটা এক প্রকার নিরিবিলি। চারিপাশে এই দিনেও লাইটিংয়ের জন্য রাত মনে হচ্ছে। কেউ বলবে না এখন দুপুর 2টা বাজে। তেবে সূর্যের কিরণ পুলের উপরে পড়ছে এটা বাদে আর কোনোভাবে দিনের ব্যাপার বুঝা মুশকিল। এসব ভাবতে ভাবতে হঠাৎ অরিয়ান কিছুর সাথে ধাক্কা খায়। আসলে অরিয়ান না, ওই কিছুটাই ওর সাথে ধাক্কা খায়। ধাক্কাটা জোরে পড়লেও অরিয়ানের বডির কাছে কিছু না। কিন্তু কার এত সাহস তাকে ধাক্কা দেয় এটা ভেবেই অরিয়ানের মাথা গরম। তাই রেগে সামনে তাকাতে তাকাতে বলতে লাগে, হোয়াট দ্য হেল আর ইউ? বলেই তাকাতেই সে স্তব্ধিত। অবাক হয়ে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তি দিকে। হে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছে। তবে এটা যে শুধু ব্যক্তি তা নয়, রীতিমতো এক মেয়ে, যাকে দেখতে এখন হুরের চাইতেও সুন্দর মনে হচ্ছে না অরিয়ানের কাছে। সে মনে মনে ভাবছে, মেয়েরা সুন্দর হয় এটা তার জানা আছে। এ নিয়ে তো কম মেয়ের সাথে রাত কাটায়নি সে। তাই মেয়েদের সৌন্দর্য সম্পর্কে তার চাইতে তো ভালো খুব কম মানুষই জানবে। তবে এ কি মেয়ে নাকি রূপকথার পরী?
দেখে তো সাধারণ মেয়ে মনে হয় না, তবে কি তার মতো ভয়ঙ্কর প্রাণীকে জব্দ করতে এবার হুড়পড়ি এলো? ব্যাপারটা ভাবার বিষয়, তবে এখন সে ভাবতে পারছে না। সে তো তার সামনে আগত হুড়পড়িকে দেখতে ব্যস্ত। গাঢ় লালা গোড়া গায়ের রং মনে হচ্ছে, চোখগুলোতে হালকা আকাশী আর গাঢ় নীলের মিশ্রণের দুটি জ্যোতি রয়েছে। কি অসাধারণ চোখ, যা পৃথিবীতে খুব রেয়ার। খুব কম মানুষেরই এমন চোখ হয়, তবে অরিয়ান এই প্রথম দেখেছে এমন চোখ। চোখের পাপড়িগুলো প্রচুর ঘন, মনে হবে আলাদা আইলেস লাগিয়েছে। চৌখা নাক, লাল টকটকে দুটি ঠোঁট, গাল দুটি, নাকের গুড়া আর জামির নিচে স্ট্রবেরির মতো লাল। সাদা সিল্কের জামার সাথে সাদা জর্জেট হিজাব। মোটা ভ্রুগুলো কুঁচকে আছে বিরক্তি নিয়ে, কারণ মেয়েটির সম্পূর্ণ গায়ে ফেরি লাইট আটলা পড়ে আছে, যা খোলার আপ্রাণ চেষ্টা করে সে বারবার পরাজিত হচ্ছে। চেহারাটা দেখে বোঝা যাচ্ছে আর একটু হলেই কেঁদে দিবে। মুখশ্রী লাল আভায় আবৃত হয়ে আছে, তার উপর ফেরি লাইটের কারণে মনে হচ্ছে হিরে ঝরছে গা থেকে। কেমন অদ্ভুত মাতালতা কাজ করছে অরিয়ানের, তা সে নিজও বুঝতে পারছে না। মেয়েটার কথায় অরিয়ান তার ভাবনার জগৎ থেকে বাহিরে আসে। এই যে পোলা, একটু খুলতে সাহায্য করেন। কি হাবার মতো তাকিয়ে আছেন তো আছেনই, বিরক্তি মার্কা মুখ করে বলো। অরিয়ান তো অবাক, তাও নিজের উপর, কারণ সে তো কখনো কোনো মেয়েকে এত গবেষণা করে দেখার মানুষ না। তাহলে এই মেয়ের থেকে চোখ কেন সরাতে পারছে না? কেন, ওয়াই, হাও, কিউ, ক্যাসে, কিছুই তার মাথায় ঢুকছে না। কিভাবে ঢুকবে তার সমস্ত জুড়ে মেয়েটার চিন্তা ঘুরছে। ভাবনার মাঝে আবার মেয়েটা বলে উঠে, ওয়াসেনাথ, আরে আপনি কি কানে শুনেন না? বোবাও নাকি? কিছুক্ষণ অরিয়ানকে দেখে বলে উঠে, আহারে লাট সাহেব টাইপের হিরো হিরো দেখতে হলে কি হবে বেচারা বোবা, সাথে বয়রাও। ভাবা যায়। আল্লাহ কখন করে কি করে কে জানে। দীর্ঘশ্বাস নিয়ে আবার বলতে শুরু করে, এবার আর মুখে না, হাত দিয়ে ইশারা করে, বেচারি মনে করছে আমাদের হিরো সত্যি বোবা। মেয়েটার হাত নাচানাচি দেখে অরিয়ানের রাগ হওয়ার কথা, তবে কেন যে তার রাগ উঠছে না তা তার অজানা। এবার সে নিজের উপরই বিরক্ত, কারণ তার এখনকার কার্যকলাপ তার আসল ক্যারেক্টারের সাথে যায় না। যেখানে কেউ তার সাথে ভয় কথা বলতে চায় না, আর এত যা মুখে আসছে তাই বলছে। আর অবাক করা ব্যাপার, ও কিছুই বলছে না মেয়েটাকে। না, এবার বলতে হবে বলেই বলে উঠে, অরিয়ান, হোয়াট রবিশে? হু আর ইউ? ইউ নো হু এম আই? ওয়াসেনাথ, ওরে আল্লাহ, বেটা বোবা না। এই তাইলে আপনি না, আপনারে আপনি বলমু না তুই কমু। আচ্ছা বজ্জাত লোক তো তুই। একটা মেয়ে তোর কাছে হেল্প চাইছে আর তুই বোবা সেজে বসে আছস। তোরে তো পড়ে দেখে নিমু। আগে আমারে এগুলো থেকে ছাড়া। আর কি যেন বলছিলি, আমি তোরে চিনি কিনা? আরে আমি তোরে কেন চিনতে যামু? বরং তুই আমারে চিন। আমি ওয়াসেনাথ জাহান হায়াত, ওয়েডিং প্ল্যানার। বুঝতে পারছেন? এবার খুলতে সাহায্য করুন তাড়াতাড়ি। আর সরি, তুই বলছি আসলে রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর তুই জানোস আমি টানা 1 ঘন্টা এখানে আটকা পড়ে আছি। আধা ঘন্টা তো তোর মানে সরি আবার তুই বলে ফেলেছি। আপনারে হেল্পের জন্য বলছি, কিন্তু আপনি তো ভাবনার দুনিয়ায় আছেন তো আছেনই। আচ্ছা সব বাদ দেন, আমার এগুলো খলেন নন। PLZZZ ফেরি লাইটগুলো টানাটানি করতে করতে বলল। অরিয়ান জাস্ট হতবাগ। এটা কেমন মেয়েরে বাবা? পাগল না তো? আর আমাকে চিনে না? অরিয়ান খানকে চিনে না? এমন মেয়ে এই শহরে আছে তা অরিয়ানের জানা ছিল না। সে রাগী লুকে তাকাতেই ওয়াসেনাথ বলে উঠে, ওয়াসেনাথ ভাই, তাড়াতাড়ি খুলতে সাহায্য করেন।
নাইলে ওই কি যেন না মারে যে পার্টিটা দিয়েছ ও মনে পড়েছে অরিয়ান না পরিয়ান সে আমার চাকরি নট করিয়ে ছাড়বে শুনেছি হালা না মানে বজ্জাতটা নাকি হেব্বি রাগী সিংহের মতো হিংস্র। যাই হক আসল কথা কি জানেন শালা আবাল, আমার তো আবার গরুও মনে হয়। কি দেখে যে মাইয়ারা কষ্ট খায় কে জানে, মাইয়ারা নাকি পাগল তার জন্য। আমার কি মনে হয় জানেন, ওই বিলাই বুড়া হইব টাকার লাইগা মাইয়ারা ফিদা ইতার জন্যে না। তবে আপনি কিন্তু খারাপ না দেখতে। যান এবার তারিফও করে দিয়েছি, এবার হেল্প করেন। কথাগুলো বলার সময় একাবার ফিসফিস করে বলছে তো একবার জোরে জোরে বলছে। অরিয়ানের নামেরগুলো ফিসফিস করে বলেছে যাতে কেউ না শুনে। অরিয়ান এবার কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছ না। নিজের অজাতেই সে ওয়াসেনাতের কোমরে হাত দিয়ে টেনে তার কাছে নিয়ে আসে। ওয়াসেনা তো এবার ভয় পেয়ে যায়, তাই ছাড়াতে চায়, তবে পারে না। কিছু বলতে যাবে তাকে বলতে না দিয়ে তার নরম ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলে, অরিয়ান, তুমি কি অরিয়ানকে দেখেছ কখনো? সে কিন্তু সত্যিই সিংহের মতো। ভাবো যদি তোমার কথাগুলো শুনে কি হবে। ঠোঁটে নিজের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে, ওয়াসেনাত, এই আপনি এমন করছেন কেন? দূরে যান। আর ওই পরিয়ানকে আমি ভয় পাই না, অরিয়ানের হাত সরাতে সরাতে ভাবনিয়ে বলল। অরিয়ান, দূরে যাব কেন, আমি তো তোমাকে হেল্প করছি। সো এখানে এভাবে দাঁড়াও, একদম মুচড়ামুচড়ি করবা না। হুঙ্কারের সাথে বলে উঠে আর ওয়াসেনাতের গা থেকে তারগুলো খুলতে লাগে। ওয়াসেনা তার কথা বড়ালো না, তাই ঠোঁটে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। অরিয়ান তারগুলো খুলছে আর ওয়াসেনাতকে দেখছে। ওয়াসেনাতের অবস্থা দেখে কেন যেন তার খুব হাসি পাচ্ছে, তারপরও তা চেপে রেখেছে। তাদের এভাবে আরও দুজন দেখছে। একজন অবাক হচ্ছে আর একজন হিংস্র হায়নার মতো ফুলছে। রিমন অরিয়ানের এই রূপ দেখে রীতিমতো শিহরিত বিমোহিত। সে অবাক চরমভাবে। আজ 10 বছরের বন্ধুতে সে আজ নতুন অরিয়ানকে নিজের সামনে দেখছে। প্রথম থেকে সব দেখেছে সে। কোথায় ভেবেছে এই মেয়ের বকবক শুনে তাকে অরিয়ান শ্যুট করবে, তা না করে চুপ তো ছিল তার উপর হালকা পাতলা রোম্যান্সও করেছে। আবার সাহায্য করছে ভাবা যায়। যে ছেলে রাতে বেড পার্টনার ছাড়া কখনো মেয়েদের দিকে তাকায় না সে কিনা। না আর ভাবতে পারছে না রিমন। তার মাথা হ্যাঙ্গো লাগছে। তাহলে কি তার হিংস্র, ভয়ঙ্কর, দা মায়াবিহীন বন্ধুর জীবনে নতুন সূর্যের উদয় হবে নাকি কালো মেঘে ডাকা থাকবে? লাস্ট একটা তার ওয়াসেনাতকে পেঁচিয়ে রেখেছে, তাও তার কোমরে। অরিয়ান তারটা খুলতে ওয়াসেনাতকে নিজের আরও কাছে টেনে আনে। যা দেখে ওয়াসেনাত আবার চিৎকার করে উঠে। ওয়াসেনাত, এই আপনি আবার আমার কাছে আসছেন কেন? দূরে যান। মেয়ে দেখলেই ইটিস পিটিস করতে মন চায় না? যত সব সেরেন, নিজেকে ছাড়াতে চাইছে। অরিয়ান, এই তোমাকে আমি কম কথা বলতে বলেছি না। আমি বেশি কথা একদম পছন্দ করি না। চুপ থাকলেও তোমাকে আমি এভাবে ধরে রাখব আর চিৎকার করলেও আমি এভাবে ধরে রাখব। সো চুপ থাকা বাটা। আর তা না করলে আমি তোমাকে এখনই পুলে ফেলে দিব। আশা করি বুঝতে পেরেছ। কোমরটা শক্ত করে চেপে ধরে কথাগুলো বলছে। ওয়াসেনাত, আচ্ছা আচ্ছা চুপ থাকব। এবার কোমর ছাড়েন, ব্যথা লাগছে। কোমর থেকে অরিয়ানের হাত ছাড়তে ওয়াসেনাতের কথায় এবার অরিয়ান ওর কোমরটা হালকা ছেড়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে। তারপর ওয়াসেনাতের কোমর থেকে ফেরি লাইটের তারটা খুলতে শুরু করে। তার খোলা শেষ হলে দাঁড়িয়ে যায় আর ভাবে একটা মেয়ের কোমরও কি করে এত আকর্ষণীয় হতে পারে, যেখানে মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের ফিগার দেখিয়ে তাকে ঘায়েল করতে চায়, যেখানে তাদের ছুঁয়েও সে আকৃষ্ট হয় না, সেখানে এই মেয়ের সামান্য কোমরের ছোঁয়ায় সে ঘায়েল।
ব্যাপারটা আসলেই ভাবার বিষয়। তাকে এত গভীর ভাবনায় ওয়াসেনাথ রাখতে চায় না, তাই তো বলে উঠে। ওয়াসেনাথ হাবার মতো তাকিয়ে আছেন কেন? তারগুলো গোছাতে সাহায্য করেন। তারগুলো ঠিক করতে করতে অরিয়ানের এবার মাথা ঘুরাবে ঘুরাবে ভাব। এই মেয়ে কি তাকে দেখে একটুও ভয় পাচ্ছে না? কেন? এই কেনর ওর অরিয়ানের কাছে নেই। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতে পারছে না। নিজের এত পরিবর্তন দেখে সে নিজেই হতবাক। প্রথম দেখায় কোনো মেয়ে কারোকে এত পরিবর্তন করতে পারে তা তার জানা ছিল না। তার তো জানা আছে মেয়েরা বহুরূপী। তাহলে কি এটাও ওর একটা রূপ? হতেই পারে মেয়েরা পারে না এমন কিছু নেই। হতে পারে তাকে ফাঁসাতে চাইছে নিজের রূপ দিয়ে। কিন্তু অরিয়ান ফাঁসবে না। তাই কিছু কথা শোনাবে বলে রেডি হয়েছে, বাট বলতে পারে নাই। তার আগেই ওয়াসেনাথ বলে বসে, ওয়াসেনাথ থাক, আপনাকে আর সাহায্য করতে হবে না। আমি সব গুছিয়ে ফেলেছি। যা করেছেন তার জন্য এক বালতি থ্যাঙ্কু, আমি যাই, অনেক কাজ আছে। ওই পরিয়ানের পার্টি বলে কথা। কাজ শেষ হলেও থাকে। তারগুলো হাতে গুছিয়ে নিতে নিতে বলে উঠে, অরিয়ান, ওটা পরিয়ান না, অরিয়ান হবে। দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে বলে উঠে ওয়াসেনাথ, ওরে চান্দু, আপনার নাম তো আর ভেঙ্গাই নাই। তাইলে আপনার এত লাগে কা? ওই পোলারে তো আমি পরিয়ান এই ডাকমু। দেখি কার বাপের কি। হু, আরে আপনি তো জানেন না কেন ওনার নাম পরিয়ান দিছি? আমার বান্ধবী রিমি আছে না, ও তো এই লোকের জন্যে পাগল। সারাদিন কানের কাছে হালার নামে পক পক করে, ছবি দেখাতে চায়। কিন্তু আমিও কম না, দেখব না মানে দেখব না। এসব আবাল সাবালরে আমি দেখি না। আচ্ছা আমি যাই। ওই আবার ওই শালার কছে এগুলো বলিয়েন না। চাকরি যাইব গা আমার, বলেই হাতে ফেরি লাইটগুলো নিয়ে সামনে চলে যায়। আবার ফিরে তাকিয়ে একটা মন কাড়া হাসি দিয়ে হাত তুলে টাটা জানায়। শেষ আর কি লাগে? অরিয়ান শেষ হয়ে নিজেই পরিয়ান হয়ে গেছে। এত সুন্দর হাসি হয়। বুকে হাত দিয়ে পাশের থাকা চৌফায় বসে পড়ে। আর ওয়াসেনাথের যাওয়ার পানে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে, মেয়েটা কি আসলেই এত সুন্দরী নাকি? তার কাছেই এমন মনে হচ্ছে। দেখে মনে হয় আল্লাহ স্পেশালি তৈরি করেছে মেয়েটাকে। মেয়েটার কথাগুলো শুনলে পেট ফেটে হাসি পায়। তার উপর আবার অরিয়ানের নতুন নাম দিয়েছে পরিয়ান। কথাটা ভেবেই হালকা হাসল অরিয়ান। তার এমন হাসি দেখে আকাশ থেকে পড়ল রিমন। অনেক আগেই অরিয়ানের পাশে এসে বসে পড়ে, তবে অরিয়ান ভাবনার জগতে এতই বিজি, তার চারপাশে কি হচ্ছে তার কোনো খবর নাই। রিমন এত সময় ধরে সব খেয়াল করছিল। এবার বলে উঠল, রিমন, কিরে, কার কথা ভাবা হচ্ছে? অরিয়ান, ফেরিপরির কথা। মেয়েটা অনেক বাছাল। আনো মনে কথাগুলো বলে উঠে। রিমন, তাই নাকি? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, তাই না? অরিত্রান, হুম, অনেক, বলতেই তার হুঁশ আসে। পাশে তাকাতেই একটু অবাক হয়। নিজেকে সামলিয়ে বলে উঠে, তুই এখানে কখন এলি? রিমন, তুই যখন সুন্দরীর ভাবনায় বিভোর ছিলি, হালকা ধাক্কা দিয়ে। অরিয়ান, হোয়াট র্যাভেস্ট, বেশি কথা বলা বন্ধ কর। রাগী চোখে তাকিয়ে রিমন, না আমি এমনই বলছিলাম আর কি। আচ্ছা, আজ তো তোর আমেরিকায় যাওয়ার কথা। প্রাইভেট বিমান রেডি আছে। তুই কখন বের হবি পার্টি থেকে? অরিয়ান, ক্যান্সেল, দাঁড়াতে দাঁড়াতে বলে উঠে। রিমন, হোয়াট, মনে কি? অবাক হয়ে সাথে সাথে দাঁড়িয়ে বলে। অরিয়ান, আমার মনে হয় তুই ইংলিশ বুঝতে পারছ। রিমন, কিন্তু কেন তা তো বল। অরিয়ান, আমার ইচ্ছা। ভিতরের কি অবস্থা? পার্টি কত দূর? রিমন, জানি না। তোর পিছনে পিছনে যে আসলাম আর তো যাই নাই।
বিড়বিড় করে বলে উঠে, অরিয়ান, এই কি বিড়বিড় করছো? রিমন, বলছিলাম কি মেয়েটা সুন্দর না? দাঁত কেলিয়ে। অরিয়ান, তুই আবার বলতে না দিয়ে। রিমন, ভাবছিলাম প্রপোজ করমু। কি বলছো? অরিয়ান কিছু বলছে না। সে রাগে ফুলছে, তাই রিমন আবার বলে উঠে, রিমন, আচ্ছা যা করমু না। তোর কি মেয়েটারে বেশি পছন্দ হইছে? আমাকে বল, আজই তোর বেড পার্টনার বানামু। অরিয়ান, রিমন বেশি হচ্ছে কিন্তু। রিমন, সরি ব্রো। অরিয়ান আর কিছু না বলে ভিতরে চলে গেল। রিমন তার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবল। তারপর ও মিষ্টি মিষ্টি হাসতে হাসতে তার পিছনে পিছনে যেতে লাগল। ভিতরে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে আবার বসে পড়ে শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে। কিছুক্ষণ পরেই মাদৌলি তার পাশে এসে বসে। সব মেয়েরা তাদের দিকে তাকিয়ে আছে, কারণ কারো এখনো পর্যন্ত সাহস হয় নাই অরিয়ানের পাশে বসার। তবে মাদৌলিকে যে সবার থেকে সুন্দর আর আকর্ষণীয় লাগছে এটা সবার জানা আছে। প্রথমে সে লাল রঙের জামা পরলেও পরে অরিয়ানের সাথে মিলিয়ে কালো রঙের হাঁটুর উপরে একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছে। সবার দৃষ্টি তার দিকে থাকলেও অরিয়ান তো তার দিকে ফিরেও তাকায় না। পাশে বসে তারপর বলে উঠে, মাদৌলি, হ্যালো, হাসি হাসি মুখ করে। অরিয়ান একবার ভ্রু কুঁচকে তাকিয়ে আবার সামনে তাকায়, যেন সে কিছুই শুনতে পায়নি। তার এমন ভাব দেখে মাদৌলির প্রচুর রাগ হল, তাও নিজের রাগ দমন করে আবার বলে উঠে, মাদৌলি, আমাকে চিনতে পারছেন? অরিয়ান। অরিয়ান নিজের নামের মুখে শুনে প্রচুর রেগে যায়। ওয়াসেনাথ নামের মেয়েটাও তো তার নাম নিয়ে কথা বলেছে, তখন তো এত রাগ লাগে নাই, তবে এখন কেন এত রাগ লাগছে ভেবে পাচ্ছে না সে। তবুও কথা বলছে না, কারণ তার এখন কথা বলতে ইচ্ছে করছে না। মাদৌলি মনে হয় আজ শপথ করেছে অরিয়ানের সাথে কথা বলবেই। তাই আবার বলে উঠে, মাদৌলি, জানেন কাল আমার আর ঘুম হয়নি। শুধু আপনার কথা মনে পড়েছে। আপনার স্পর্শগুলো আমাকে রাতে আর ঘুমাতে দেয় নাই। কিছুটা লজ্জা লজ্জা ভাব নিয়ে, আপনার ও কি আমার ক? অরিয়ান খান পতিতাদের কথা মনে রাখে না। যেখানকার জিনিস সেখানেই ভুলে যায়। সো আই ডোন্ট নো হু আর ইউ। ভয়ঙ্করীভাবে রেগে কথাগুলো বলে উঠে সামনের দিকে হাঁটতে শুরু করে। ওয়াসেনাথ তো রাগে ফেটে যাচ্ছে। তাকে পতিতা বলেছে ভাবতে তার সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে সামনের টেবিলে ভুল করে রেখে যাওয়া মোবাইলটা হাতে নিয়ে অরিয়ানের পিছু পিছু যায়। তার শুধু একটাই চিন্তা, যে করেই হোক অরিয়ানকে নিজের করা। অরিয়ানের এখন কিছু ভালো লাগছে না। তার মন এবং মস্তিষ্ক জুড়ে ওই একটা মেয়েরই বসবাস, কিন্তু কেন তা তার জানা নেই। তার উপর এই মেয়ের পালতু কথা, তার মন চেয়েছে ঠাটিয়ে কয়েকটা চড় বসিয়ে দিতে। তবে এখন তার মুড প্রচণ্ড খারাপ, তাই এর সাথে কথা বলতে চাচ্ছে না। তাই নিজে থেকে চলে এসেছে। হঠাৎ কিছুর সাথে তার বুক ধাক্কা খায়। এমনেতেই তার মেজাজ খারাপ, তার উপর আবার ধাক্কা। আর নিতে না পেরে সামনে থাকা ব্যক্তিকে টেনে ঠাসঠাস করে চড় বসিয়ে দেয়। তারপরও কিছু বলতে নিভে তখনই সামনের ব্যক্তিকে দেখে অরিয়ান থমকে দাঁড়ায়, কারণ সামনে আর কেউ না, ওয়াসেনাথ গালে হাত দিয়ে তার নীলাভ চোখের ছলছল পানি নিয়ে দাঁড়িয়ে আছে। যা দেখে অরিয়ানের বুকে ধাকধাক করে উঠে। আসলে সব রাগ একসাথে মাথায় ভর করেছে, তাই থাপ্পড়টা জোরেই পড়েছে। পুরো মুখ লাল টুকটুকে হয়ে গেছে মুহূর্তে। অরিয়ান কিছু বলতে যাবে তার আগেই মাদৌলি এসে হাজির। অরিয়ান ওয়াসেনাথের দিকে তাকিয়ে আছে, গভীরভাবে দেখছে তাকে। একটা মেয়েকে চোখের পানিতে এত সুন্দর লাগতে পারে এটা তার জানা ছিল না।
সে তো অনেক মেয়েকে তার জন্যে কাঁদতে দেখছে, কই তখন তো এত কষ্ট হয় নাই, তবে এখন কেন হচ্ছে? আর ওয়াসেনাতের তো মাথা গরম হয়ে আছে। সামান্য ধাক্কার জন্যে তাকে এত জোরে থাপ্পড় দিল লোকটা। তার এখন খুব কান্না পাচ্ছে। তার ইচ্ছা করছে এই লোকের নামে থাপ্পড় মারার অপরাধে কেস করতে, কিন্তু সে এমন কিছুই করতে পারছে না। তাই তার ভ্যা ভ্যা করে কাঁদতে ইচ্ছে করছে। তার সব ইচ্ছেতে 2 বালতি পানি মেরে মাদৌলি অরিয়ানের মোবাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বলে উঠে, মাদৌলি, এই স্টাফ আমাদের কয়েকটা ছবি তুলে দেও তো। অরিয়ানের বাম হাতটা ধরে কথাটা বলে। অরিয়ান এখনও ওয়াসেনাতের চোখের দিকে তাকিয়ে আছে, তাই তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার খবর নেয়। ওয়াসেনাত মোবাইলটা নেয়, তবে তাদের কোনো ছবি তোলে না। সে চোখের পানি ভালো করে মুছে মনের মতো নিজের কয়েকটা সেলফি তুলে নেয়। হিহি, তার ধারণা একদম ঠিক কাজ করেছে সে। একে তো তাকে থাপ্পড় দিছে, আবার বেটার জিএফ কয় ছবি তুলে দিতে। ওয়াসেনাত ভেবেছে মাদৌলি অরিয়ানের জিএফ, আর মোবাইলটা যে আরিত্রানের তাও সে জানে না। ওয়াসেনাত, কচু দিমু তোরে শয়তান মাইয়া, আমি কি তোর ভাড়া করা ফটোগ্রাফার যে তুই কইলি আর ছবি তুলে দিমু? হুম দিমু না। আহারে বেচারি, বাইদ রাস্তা আমার ছবিগুলা কত সুন্দর আসছে শালির মোবাইলে। এখন নিমু কেমনে? তার উপর আইফোন নিতে পারমু না। থাক, ডিলিট করে দি। মনে মনে কথাগুলো বলছে। যেই না ডাইলেট করতে যাবে তার আগেই অরিয়ান নিজের মোবাইলটা নিয়ে নেয়। ওয়াসেনাত তো ভোদৌড়, তারে আর পায় কে? অরিয়ান প্রচণ্ড রেগে মাদৌলির হাত ঝাড়া দেয়। আজ এই মেয়ের জন্যে সে ওয়াসেনাতের গায়ে হাত তুলেছে। ভাবতেই তার মাথাটা গরম হয়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করে সে ওয়াসেনাতের কাছে যেতে লাগে, কিন্তু তার আগেই চারিপাশে গান বেজে উঠে আর মাদৌলি অরিয়ানকে ধরে নাচতে শুরু করে। যেই না অরিয়ানের বুকের বা পাশটায় হাত দিতে যাবে তার আগেই অরিয়ান ঠাসঠস করে 2টি চড় বসিয়ে দেয় তার গালে। চারিপাশে গানের সাউন্ড হলেও তাদের দিকে সকলেরই দৃষ্টি ছিল, তাই সম্পূর্ণ পার্টি শুনশান নীরব হয়ে গেছে। অরিয়ান সেদিকে লক্ষ্য না করে মাদৌলিকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে বাহিরে চলে যায়। আর মাদৌলি তো রাগের সপ্তম আকাশে আছে। তার বাবা দৌড়ে আসে তার কাছে। রিমন ব্যাপারটা অনেকটাই বুঝতে পেরেছে, তাই পার্টি সমাপ্ত ঘোষণা করে সেও বাহিরে চলে আসে। আর মাদৌলি তো সেখানেই দাঁড়িয়ে আছে। অরিয়ান ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। আজ 15 বছর পরে তার নিজের উপর নিজের এত রাগ হচ্ছে। এই রাগের কোনো কারণ খুঁজে পাচ্ছে না সে। কেন এত রাগ হচ্ছে? কেন? শুধু একটা মেয়েকে থাপ্পড় দিয়েছে বলে তার নিজের উপর এত রাগ হচ্ছে, এটা সে মানতে নারাজ। তার ধারণা সে তো অনেক মেয়েকে এমন থাপ্পড় দিয়েছে, তখন তো এত রাগ হয় নাই, তবে এখন কেন হচ্ছে? ওয়াই? চোখগুলো বন্ধ করলেই মেয়েটার পানি ভরা নীলাভ চোখ জোড়া ভেসে উঠছে। তাই চোখ বুজেও শান্তি পাচ্ছে না। আকাশ আজ মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে। ফাগুনের শেষে এমন বৃষ্টির আভাস খুব কম পাওয়া যায়। তবে আজ কেন এমন হচ্ছে? অরিয়ান তার উদাসী মন নিয়ে আবার গাড়িতে উঠে বসে। গন্তব্য জানা নেই। ওয়াসেনাত রাস্তা দিয়ে হাঁটছে। তার হাতে 12টা শপিং ব্যাগ। গত 22 তারিখ তার জন্মদিন ছিল, তাই আজ ছোটখাটো পার্টি দিবে। সেদিনই দিত, তবে ওই অরিয়ানের পার্টি অর্গানাইজেশন করতে গিয়ে আর দেওয়া হয় নাই। ওয়াসেনাতের পার্টি মানেই ভিন্নতা রয়েছে। রাত 7:15 বাজে। এখন তার গন্তব্য পাশের একটা হোটেলে। আসলে হোটেলে বললে ভুল হবে, এটা একটা ছাউনির হোটেল। এখানে তেমন কোনো ইট পাথরের হোটেল নেই। ছাউনির নিচে দোকান আর খোলা আকাশের নিচে কিছু টেবিল। ছাউনির নিচে বিরিয়ানির, ফুচকা, চটপটির, আইসক্রিমের কিছু দোকান আছে।
এটা ওয়াসেনাতের প্রিয় হোটেল। তার বিশেষ দিনে সে তার বিশেষ মানুষগুলোকে এখানে ট্রিট দেয়। আজও দিবে। তাই এখানে আসা। ওয়াসেনাত তার গন্তব্য পৌঁছে গেছে। সেখানে আগে থেকেই সব রেডি করে রাখতে বলেছে। ওয়াসেনাতকে দেখেই এক ঝাঁক ছেলে মেয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক সে সময়ে অরিয়ান হাইওয়ে দিয়ে যাচ্ছিল। ওয়াসেনাতকে এভাবে দেখে সে থমকে যায়। সাথে সাথে গাড়ি থামিয়ে নেমে পড়ে। এখন কেন যেন তার অশান্ত মনটা হঠাৎ দমকা হওয়ায় ঠান্ডা হয়ে যায়। সে কিছু না ভেবে এগিয়ে যায় ওয়াসেনাতের কাছে। জায়গাটা শুনশান নীরব টাইপের। অল্প লোকের সমারোহ আছে। আসলে এখানে রাত 700 মনে অনেক রাত। ওয়াসেনাতের কাছে গিয়ে দেখে 1012টার মতো বাচ্চা ছেলে মেয়ে আছে। আর একটা বড় ছেলে এবং মেয়েও আছে। সে তাদের কথোপকথন শুনতে পাচ্ছে। ওয়াসেনাত বলছে, ওয়াসেনাত, বাচ্চারা কি খবর? এত খুশি কেন? আর তোমরা তো আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছ। সরি, আমি আজ লেট হয়েছি। আসলে কাজ ছিল। হাঁটু গেড়ে বসে কথাগুলো বলেছে। সে ভেবেছে বাচ্চাগুলো ভুলে গেছে আজ তার জন্মদিনের পার্টি। কারণ প্রতি বছর তো ঠিক টাইমে পালন করে, তবে এবার পারে নাই। হঠাৎ বাচ্চাদের মধ্যে একজন ওয়াসেনাতের চোখ বেঁধে দেয়। ওয়াসেনাত অবাক হলেও কিছু বলে নাই। ওরা ওয়াসেনাতের হাত ধরে ওকে একটা টেবিলের সামনে দাঁড় করায়। তারপর ওয়াসেনাতের চোখ খুলে দেয়। সামনে তাকিয়ে ওয়াসেনাত অবাকের উপর অবাক, এটা ভেবে এদের মনে আছে। আর সামনের খাবারগুলো দেখত সে আরও অবাক। হাতে বানানো কেক, নানা রকমের পিঠা, আর খুব সুন্দর করে হাতে বানানো ফুল আর কার্ড। এগুলো দেখে ওয়াসেনাত খিলখিল করে হেসে উঠে, যা দেখে অরিয়ান বড়সড় একটা ধাক্কা খায়। তার হার্টবিট প্রচুর গতিতে চলতে থাকে। সে তার বুকে হাত দিয়ে মুগ্ধ নয়নে সামনে তাকিয়ে আছে। এত সুন্দর মায়া ভরা হাসি কেউ কিভাবে হাসতে পারে? দোকানগুলোর চারপাশে ফেরি লাইটের সমারোহ। এটা দেওয়ার কারণ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাচ্চারা সবাই চিৎকার করে বলে উঠে, শুভ জন্মদিন আপি। ওয়াসেনাতের চোখমুখ খুশিতে চকচক করছে। সে সবার গালে অনেকগুলো চুমু খায়। তারপর সবাইকে ধন্যবাদ দিল। তাদের সাথে থাকা ছেলেটা আর মেয়েটা এগিয়ে এসে বলে, শুভ জন্মদিন। তবে লেট। ওয়াসেনাত, হাসার কিছু হয় নাই। দেখ রিমি আর অরূপ হাসবি না। আমি অনেক ব্যস্ত মানুষ, তোরা তো জানোস। তইলে হাসছিস কা? অরূপ, জানি তো ওয়াসু, তুমি খুব বিজি পারসন। তাই দেখো আমি হাসছি না, বলেই আবার হাসা শুরু করে। ওয়াসেনাত অরূপা বলেই তাকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ওয়াসেনাত পড়ে যেতে নেয়, ভয় চিৎকার করে উঠে। ঠিক তখন দুটি হাত তাকে ধরে ফেলে। ওয়াসেনাতও হাঁপাতে হাঁপাতে শেষ। ওয়াসেনাতের চিৎকার শুনে সবাই এগিয়ে আসে। ওয়াসেনাত নিজেকে নিচে পড়তে না দেখে উপরে তাকায়। এবার তো সে চরম অবাক প্লাস বিরক্ত। আজ হচ্ছেটা কি তার সাথে? যেখানে যায় এই লোক এসে হাজির। কচুটা ভালো লাগে না, যত সব। ওয়াসেনাত বলল, এই ব্যাটা, তোর সমস্যা কি? যেখানে যাই তুই এসে হাজির হস। থাপ্পড়টা ভুলিনি, রাগী গলায় বলে উঠে। সবাই অবাক ওয়াসেনাতের কথা শুনে। বাচ্চাগুলা প্রশ্ন করে বসে, আপি এই সবুজ চোখওয়ালা আঙ্কেলকে? ওয়াসেনাত, এইটা একটা শয়তান টাইপের আঙ্কেল। ভাবনিয়ে মুখে ভেঙচি কেটে। রিমি আর অরূপ একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। তারা অবাক প্রচুর ভাবে। তারা এটা ভেবে অবাক হচ্ছে অরিয়ান খান এখানে কি করছে, বা কেন এসেছে। রিমি তো রীতিমত নাচানাচি করবে ভাব। সে এক প্রকার চিৎকার করে বলে উঠে, রিমি, আপনি নন্নি এখানে? ওয়াসেনাত,
ওই চিল্লাচকা, কি সমস্যা তোর? আর ওনারে কি তুই আগে থেকে চিনোস? যে ভূত দেখার মতো চিৎকার দিলই, চোখ বড় বড় করে। রিমি, আরে ভাই এনি তো আমার স্বপ্ন পুরুষ। ওয়াসেনাথ, রিমি লাথি খাবি? তোর কয়টা স্বপ্ন পুরুষ আছে বল? ওই পরিয়ার না তোর জান কলিজা সব, তাইলে এরে আবার স্বপ্ন পুরুষ কেন বললি? শুরু হয়ে গেছে এদের পকপকানি। এরা এক প্রকার ঝগড়ুইটা মাইয়া, একবার লাগলে ছাড়াছাড়ি নাই। তাদের এই অবস্থা দেখে অরিয়ান হতবাক। অরূপ এটা বুঝতে পেরে অরিয়ানের পাশে এসে দাঁড়ায় আর বলে, অরূপ, এরা এমনই। বাই দ্য ওয়ে, আই এম অরূপ শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে। বাট আপনি কি ওয়াসুকে চিনেন? হাত বাড়িয়ে অরিয়ান, হুম। গম্ভীরভাবে, বাচ্চাগুলো ওয়াসেনাতের কি হয়? অরূপ এমন কথায় অবাক হলেও বলে উঠে, ওয়াসুর কিছু হয় না। এখানে কিছু বাচ্চা সামনের বস্তির আর কিছু বাচ্চা এতিমখানার। ওয়াসু এদের পড়ায়, আর মাঝে মাঝে গিফট দেয়, খাওয়া দাওয়া করায় এবং নিজের বেতন দিয়ে হেল্প করে। এমন আরও বাচ্চা আছে, তবে ছোট তো তাই আসে নাই। সবাই ওকে অনেক ভালোবাসে, সাথে ওয়াসুও। 22 তারিখ ওয়াসুর জন্মদিন ছিল, তাই আজ ট্রিট দিচ্ছে। কথাগুলো বলতে বলতে ওর মোবাইল বেজে ওঠে। অরূপ একটু দূরে গিয়ে কথা বলতে লাগে। অরিয়ানের অরূপের মুখে ওয়াসু নাম শুনে প্রচুর রাগ উঠছে। তারপর ওয়াসেনাতের কার্যকলাপগুলো ভেবে অবাক হচ্ছে। এখনকার যুগের ছেলে মেয়েরা বড় বড় রেস্টুরেন্টে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করে থাকে, আর এ মেয়েটা সবার থেকে আলাদা। আসলে আলাদা বলেই অরিয়ানের মন কেড়েছে। কথাটা ভাবতেই অরিয়ান হালকা হাসল। সাথে সাথে আবার নিজে নিজে বলে উঠে, কি সব ভাবছি আমি? অরূপের বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে যেতে হবে, সাথে রিমিও। কারণ অরূপ আর রিমি ভাই বোন। রিমি আর ওয়াসেনাথ স্কুল লাইফের বান্ধবী, একসাথে কলেজেও পড়েছে, এখন ভার্সিটিতে পড়ে। ওয়াসেনাথ মধ্যবিত্ত পরিবারের একমাই মেয়ে। বাবা, মা আর ছোট্ট 2 ভাই নিয়ে তাদের ছোটখাটো হাসিখুশি পরিবার। বাবা একটা কোম্পানিতে জব করে আর মা গৃহিণী। তবে দুঃখের কথা, ওয়াসেনাথের মা চোখে দেখে না। 2 বছর আগে এক দুর্ঘটনায় তিনি পুরোপুরিভাবে অন্ধ হয়ে যান। অন্ধ হলেও তিনি এক দারুণ মহিলা। তার কার্যকলাপ দেখলে কেউ বলবে না তিনি অন্ধ। কারণ এখনও তিনি নিজে রান্না করে, ঘরের যাবতীয় কাজ করে। ওয়াসেনাথ বা বাড়ির কেউ করতে চাইলে তার মনে হয় তার অক্ষমতা সবাই তাকে দেখিয়ে দিচ্ছে। তাই ওয়াসেনাথ তার সামনে তাকে তেমন হেল্প করে না। তবে তার পিছনে, মানে তার অনুপস্থিতিতে, সে অনেক কাজ করে। তার আম্মু হেল্পের জন্যে একটা ভালো মেয়েকে কাজে রেখেছে। এতেও তার মা নারাজ, তবে সে বুঝিয়েছে অসহায় মেয়ে তাই কাজ খুঁজছিল, তাই সে নিয়ে এসেছে। ওয়াসেনাথের বাবা সিলেট থাকে কাজের সুবাদে, আর ওরা 4 জন এখানে থাকে। ওয়াসেনাথ এবার ভার্সিটির 3য় বর্ষের স্টুডেন্ট, সাথে ওয়েডিং প্ল্যানার হিসেবে অরূপদের কোম্পানিতে কাজ করে। অরূপ ওয়াসেনাথকে অনেক আগে থেকে পছন্দ করে, তবে এখনও বলা হয়ে ওঠেনি। অরূপ আর রিমিকে যেতে হবে, তাই ওয়াসেনাথ কেক কাটতে চলে আসে। রিমি তো অরিয়ানের সাথে কথা বলেই যাচ্ছে, তবে সেদিকে অরিয়ানের খবর নাই। কারণ সে তো ওয়াসেনাথকে দেখছে। কেন যেন এই মেয়েকে দেখলে তার হার্টবিট দ্রুত চলে। মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তখন মন চায় ওয়াসেনাথের নরম নরম কোমলতা জড়ানো লাল ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে প্রাণ ভরে শ্বাস নিতে। সে ভেবে পায় না কেন তার এই ইচ্ছা জাগছে। কেক কাটা শেষ করে ওয়াসেনাথ সবাইকে খাইয়ে দেয়। তবে অরিয়ানকে রিমি খাওয়াতে যায়। এটা দেখে কেন যেন অরিয়ানের খুব রাগ হয়, তাই সে খাবে না বলে। রিমি অরিয়ানের স্বভাব জানে, তাই সে কিছু বলে না। রিমি আর অরূপ যাওয়ার সময় অরূপ বলে, গিফট পাওনা রইল।
ওরা চলে গেলে ওয়াসেনাত সবাইকে তার নিয়ে আসা প্যাকেটগুলি দেয় আর বলে, ওয়াসেনাত, শুক্রবারে আমার সাথে যখন ঘুরতে যাবি সবাই এই জামাগুলো পরবি। এবার চল খাওয়া দাওয়া করি, আবার বাসায় যেতে হবে তো। নতুন জামা পেয়ে বাচ্চারা মহা খুশি। তাদের হাসির দিকে এক নজরে তাকিয়ে আছে ওয়াসেনাত। অরিয়ান একবার ওয়াসেনাতকে দেখছে তো একবার বাচ্চাদের দেখছে। অরিয়ানের কাছে মনে হচ্ছে সে এখন সবচাইতে সুখের স্থানে দাঁড়িয়ে আছে, যেখানে এক পরী আছে আর তার সাথে কিছু জান্নাতের ফুল। ওয়াসেনাত খাবার অর্ডার করতে গেছে তার সাথে অরিয়ানও, তবে সে খাবার অর্ডার করতে না, ওয়াসেনাত সাথে কথা বলতে। অরিয়ান, ওয়াসেনাত, আমার তোমার সাথে কথা আছে। একটু নার্ভাস হয়ে। ওয়াসেনাত, আপনার সাথে কথা নাই, ভাব নিয়ে। অরিয়ান, তোমাকে শুনতে হবে, বলতে না সো শুনো, রাগী গলায়। ওয়াসেনাত, আচ্ছা বলেন, কি বলবেন, বুকে হাত গুজে অন্যদিকে তাকিয়ে। অরিয়ান, আসলে আমি তোমাকে থাপ্পড়টা মারতে চাইনি, আসলে আমি তখন রেগেছিলাম, আর তুমিও ভুল টাইমে ধাক্কা দিয়েছ তাই। ওয়াসেনাত, ওয়েট, আমি আপনাকে ধাক্কা দিচ্ছি নাকি আপনি খাইছেন? অরিয়ান, আচ্ছা আমি দিয়েছি। ওকে, এবার তো কথা বলো। ওয়াসেনাত, না বলবো না, আগে ক্ষমা চান। অরিয়ান মনে মনে বলছে, আমি তো কখনো কারো কাছে ক্ষমা চাইনি, তবে এখন কিভাবে চাইব? না অরিয়ান, তোকে চাইতেন হবে। অরিয়ান, ও কি, আয়, অনেকবার বলার চেষ্টা করছে তবে পারছে না। ওয়াসেনাত অরিয়ানের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে, তবে কিছু বলছে না। অরিয়ান, আই এম সরি, চোখ বন্ধ করে। এটা শুনে ওয়াসেনাত হা করে হাসতে শুরু করে, যা দেখে অরিয়ান হাবার মতো তাকিয়ে থাকে, কারণ এ হাসির কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না। ওয়াসেনাত এবার বলে উঠে, জান, ক্ষমা করে দিয়েছি, আসলে আমি কারো উপর রাগ করে থাকতে পারি না, চলেন আমাদের সাথে খাবেন। সবাই খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু অরিয়ান শুধু তাকিয়ে আছে, কারণ সে এমন তেল জাতীয় খাবার খায় না, তাই অসহায়ের মতো খাবারের দিকে তাকিয়ে আছে। ওয়াসেনাত এটা দেখে বলে উঠে, খাবেন না? যদি না খান তবে আপনার সরি ফিরিয়ে দিব। সরি কিভাবে ফিরিয়ে দেওয়া যায় সেটা আপনাকে বুঝতে হবে না, আগে বলেন খাবেন কি না। খাবো তো বলে দিল, তবে কিভাবে তা অরিয়ানের জানা নেই। একে তো তেল তার উপর চামচ ছাড়া কিভাবে খাবে, তবে তাকে খেতেই হবে, তাই হাত দিয়ে খাওয়া শুরু করে। প্রথমে আনিজি লাগলেও পরে ভালো লাগছে, তবে সে 2-3 লোকমা খেয়ে আর খায় নাই। বাচ্চাগুলো তো অরিয়ানের সাথে বক বক করেই চলেছে, তবে অরিয়ান হু বা হা বলেই জবাব দেয়। এর আগে কখনো সে বাচ্চাদের সাথে কথা বলেনি, তাই জানে না কি বলা উচিত। খাওয়া দাওয়া শেষে ওয়াসেনাত তার বাসার জন্যে প্যাকেটে করে খাবার নিয়ে নেয়, তারপর বাসায় যাওয়ার জন্যে হাঁটা ধরে। তার সাথে বাচ্চারাও আছে, কারণ বস্তির পাশের বিল্ডিংয়ে ওয়াসেনাতরা থাকে। যাওয়ার সময় হঠাৎ পাপড়ি নামের বাচ্চা মেয়ে ওয়াসেনাতকে বলে, আপি, এটা তোমার জন্যে, হাতে একটা সাদা গোলাপ নিয়ে। ওয়াসেনাত খুশিতে লাফিয়ে উঠে, কারণ এটা তার প্রিয় ফুল। অরিয়ান পাশে দাঁড়িয়েছিল, ওয়াসেনাতের লাফানি দেখে সে অবাক। ওয়াসেনাত ফুলগুলো নিয়ে তার গালে অনেক চুমু খায়, তারপর বলে, কোথায় পেয়েছ বাবু এটা? কলে নিয়ে, আম্মু যেখানে কাজ করে সেখানের বাগান থেকে। তুমি কি চুরি করেছ? না তো, ওই মালি আঙ্কেলকে বলেছি, সে দিয়েছে। গুড গার্ল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গালে চুমু খেয়ে অরিয়ান ভাবছে, সেও যদি সাদা গোলাপ দেয় তবে কি ওয়াসেনাত তাকেও চুমু খাবে? কেন যেন তার এটা করতে ইচ্ছে করছে।
তবে তা সম্ভব না এটা সে জানে। অরিয়ান ওয়াসেনাথকে বাড়ি দিয়ে আসতে চেয়েছে, তবে ওয়াসেনাথ বলেছে লাগবে না। অনেক বলার পরেও ওয়াসেনাথ যখন রাজি হল না, তাই সে নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা হয় আর ওয়াসেনাথ বাচ্চাদের নিয়ে চলে যায়। অরিয়ান হোটেলে তার রুমে ঢুকে দেখে তার বেডে আজও মেয়ে এসে হাজির। আজ তার কোনো মেয়েতে ইন্টারেস্ট লাগছে না, তাই মেয়েটাকে চলে যেতে বলে। আজ তো তার সব জুড়ে ফেরি পরির অবস্থান। চলবে।